আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রধান যে ২ টা দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ দ্বারা বিএনপির যতটা ক্ষতি হয়েছে, আবার তদ্রূপ বিএনপি দ্বারাও আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। এখন এই ক্ষতির পরিমাণ এত বেশি যে আওয়ামী লীগ বিএনপির যতটা ক্ষতি করেছে সেটা অন্য কোনো দল করতে পারেনি। আবার বিএনপি আওয়ামী লীগের যতটা ক্ষতি করেছে সেটা আবার অন্য কোনো দল করতে পারেনি। এখন এই ২ টা দল প্রধান প্রতিপক্ষ। এটা যদি আমরা যদি যে আপনার এইভাবে দেখি যে বিশ্বের মানে প্রধান ২ মোড়ল দেশ যেমন রাশিয়া যুক্তরাষ্ট্রকে যতটুকু ক্ষতি করতে চায় তদ্রূপ যুক্তরাষ্ট্র রাশিয়াকে অতটা ক্ষতি করতে চায়। এখানে ইউক্রেন বা মানে অন্যান্য যারা ছোট শক্তি আছে তারা কিন্তু ওইটা পারে না। তদ্রূপ বাংলাদেশেও কিন্তু ওইরকম। এখন এই ২ টা দল একে অন্যের ক্ষতি করে, ক্ষতি করার পরে আবার অনেক সময় এক দল আরেক দলকে অভয় দেয় যেন আমরা তোমাদেরকে মানে কোনো ক্ষতি করবো না, এরকম কথা কিন্তু তারা মুখে বলে। কিন্তু এটা শুধুমাত্র লোক দেখানো টম অ্যান্ড জেরি স্টাইল। টম অ্যান্ড জেরিতে আমরা দেখি যে অনেক সময় এক দল আরেক দলের সাথে হাত মিলাইলো, পিছনে তারা কি মুগুর বা লাঠি পিছনে রেখে তারা এক দল আরেক দলের সাথে সুন্দর মতো মানে টম জেরির সাথে হাত মিলায়। এবং বাংলাদেশের রাজনীতিতে এই আওয়ামী লীগ এবং বিএনপি ওই রকমই। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চেষ্টা করবো দর্শক। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, বাংলাদেশের ইতিহাসে যে কটা দল বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করেছে তার ভিতরে মধ্যে কয়েক বছর শুধুমাত্র এই জাতীয় পার্টি ব্যতীত এই যে আওয়ামী লীগ এবং বিএনপি স্বাধীনতার পর এই ৫৫ বছর প্রায় বাংলাদেশ শাসন করেছে। এই ভিতরে শুধুমাত্র সাময়িক সময়ের জন্য আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার বা ওয়ান ইলেভেন সরকার বা বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা মাঝে মধ্যে আসছে, রাষ্ট্র পরিচালনা করতে বসছে, কিন্তু এদের মেয়াদ বেশি ছিল না। এখন বড় ধরনের বা বড় পর্যায়ের বা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক পরিচালনা মানে রাজনীতি বা দেশ পরিচালনা করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি ছিল। এখন এই আওয়ামী লীগ এবং বিএনপি ২ টা দল রাজনীতি করতে গিয়ে বা দেশ পরিচালনা করতে গিয়ে বিরোধী দলের উপরে, বিশেষ করে যখন বিএনপি বিরোধী দল থাকে আওয়ামী লীগ সরকারে থাকলে, তখন আওয়ামী লীগ কিন্তু এই যে বিএনপির উপরে চড়াও হয়েছে প্রায় সময়, এটা ইতিহাস বলে এবং দেখেছি। আবার যখন বিএনপি সরকারে থাকতো আওয়ামী লীগ বিরোধী দলে, ওই সময় আওয়ামী লীগের প্রতি বিএনপির বড় ধরনের যেই আপনার মানে জুলুম বলেন বা নির্যাতন, এটা আবার বিএনপি দ্বারা হতো আওয়ামী লীগের প্রতি। এখন সব কিছুকে উপেক্ষা করে আমরা দেখতে পেয়েছিলাম যে সজীব ওয়াজেদ জয়, হাসিনা পুত্র, তিনি যখন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি যখন বাংলাদেশে আসলেন, প্রথম যখন বাংলাদেশে আসলেন আমেরিকা থেকে, সম্ভবত ২০০৩-০৪-এর দিকে মনে হয়, আসার পরে তারেক রহমানের পক্ষ থেকে, তারেক রহমান কিন্তু তখন বলা যায় যে ক্রাউন প্রিন্স, যেহেতু বেগম খালেদা জিয়া তিনি তখন সরকারে বা প্রধানমন্ত্রী, তারেক রহমান মানে বীর দর্ফে ক্রাউন প্রিন্স হিসাবে ডিফেক্টর সরকার পরিচালনা, ডিফেক্টর প্রধানমন্ত্রীর মতো আর কি, তিনি তখন মহাপ্রতাপশালী ব্যক্তি। এই তারেক রহমান তখন এই যে সজীব ওয়াজেদ জয়কে সুদা সনদে তার একটা প্রতিনিধি পাঠিয়ে, অর্থাৎ তারেক রহমানের একটা প্রতিনিধি পাঠিয়ে, সম্ভবত জহিরুদ্দিন স্বপনের নেতৃত্বে একটা প্রতিনিধি পাঠালেন ফুলের তোড়া নিয়ে। এই বিষয়টা তখন ব্যাপক আলোচনা হয়েছিল। এখন এই ফুলের তোড়া পাঠানোর পর সুদা সনদে যখন জহিরুদ্দিন স্বপন সহ প্রতিনিধি দল গেল, তাদেরকে ভিতরে নেওয়া হয়নি, এটা আমরা দেখেছি। মানে ওই ফুলের তোড়াটা গ্রহণ করা হয়নি এরকম। এখন সেই তারেক রহমান এই বর্তমানে সর্বশেষ যে রাইটার্সের সাথে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে তিনি এই যে শেখ হাসিনার ছেলেমেয়ে সম্পর্কে বলেছেন যে তারা যদি রাজনীতিতে আসে, দেশের মানুষ যদি তাদেরকে গ্রহণ করে, তারা রাজনীতি করবে, এই কথা কিন্তু বলেছেন। এখন তারেক রহমানের দিক থেকে হিসাব করলে তারেক রহমান কিন্তু প্রায় বলা যায় উদারতা দেখিয়েছেন। একত ওই যে ফুলের তোড়া পাঠিয়েছেন, দ্বিতীয়ত বিএনপি ক্ষমতা আসার পর তিনি একবার কিন্তু বঙ্গবন্ধুর যে টুঙ্গিপাড়ার যে মাজার, ওই মাজার কিন্তু জিয়ারত করে আসছেন। এখন এর বিনিময়ে হয়তো মানে তাদেরও অপ্রকাশ্য একটা চাওয়া ছিল, মানে বিএনপির, যেটা এই যে সজীব ওয়াজেদ জয়
তারাও জিয়াউর রহমান সাহেবের যে মাজার রয়েছেন সে মাজারে যাবেন, সে মাজারে গিয়ে সেখানে আহ, আপনার শ্রদ্ধা জানিয়ে আসবেন বা কি এরকম আর কি। এখন সেই কাজ গত 17 বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা বা সজীব ওয়াজেদ জয় তারা কিন্তু সেটা করেনি। এখন তারপরেও তারেক রহমান যে বিষয়টার দিক, তবে এখানে আরেকটু বিষয় যে এজেন্ট বেগম খালেদা জিয়া যখন আপনার চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন কারাগারে, বিশেষ করে করোনাকালীন সময়ে, তখন আবার আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা যেটা করেছে যে নির্বাহী আদেশ বলে বেগম খালেদা জিয়াকে যে মুক্ত করে দেয়া, বা মুক্ত করে বলতে তার বাসায় চিকিৎসা নিতে দেয়া বা বাসায় থাকতে দেয়া, এরকম বিষয়গুলো আমরা দেখেছি। এটাও এক ধরনের উদারতা বলা যায়। এখন মোদ্দা কথা, এই দুইটা দল, একটা দল আরেকটা দলের প্রতি উদারতা আছে, আবার কঠোরতাও রয়েছে। আবার আমরা দেখেছি যে আপনার কি 2004-এর যেই গ্রেনেড হামলা, 21 আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা, যেটার দায় বিএনপির প্রতি দেয়া হয়। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রতি যে দমন পীড়ন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে কারাগারে নেওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা দেখেছি। এখন রাজনৈতিক মাঠে প্রতিপক্ষ থাকে, প্রতিপক্ষের বক্তব্য থাকে। এই বক্তব্য না থাকলে বা প্রতিপক্ষের উপর আবার সরকারি দলের যেই কর্তৃত্ব আপনার, সেগুলো না থাকলে আসলে বাংলাদেশের রাজনীতিতে জিমিয়ে পড়া অবস্থা ভাব দেখা যায়। তাই প্রধান দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ তারা সেটাই করেছে বাংলাদেশের রাজনীতিতে বা রাজনীতিকে সক্রিয় রাখার জন্য, উৎফুল্লময় করে রাখার জন্য তারা সেই কাজগুলোই করেছে। তবে সেটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বেশি হয়ে যেত, যে মাত্রা থেকে অতিরিক্ত হয়ে যেত, এগুলো আমরা দেখেছি। এখন এই দুইটা দল, যে এক দল আরেক দলের ক্ষতি হওয়ার পরেও অনেক সময় তাদের ভিতরে সম্পর্ক হয়েছে। যেমন আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময় যেই তাদের ভিতরে যে ঐক্য হয়েছে, তারপরে সে আপনার 111 সরকারকে ঘটানোর জন্য তাদের ভিতরে যে ঐক্য হয়েছে, এগুলো আমরা দেখেছি বা শুনেছি, ইতিহাসে রয়েছে। এখন বর্তমান যে প্রেক্ষাপট, আর প্রায় 48 ঘন্টা পরেই হয়তোবা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই নির্বাচনের পর হয়তো ধরা হচ্ছে বা বিভিন্ন সমীকরণে বিএনপিকে সব কিছু ঠিক থাকলে আর কি বিএনপি সরকার গঠন করবে, এরকম বলা হচ্ছে। এখন বিএনপি সরকার গঠন করার পরে তারা কি আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ বা নেতা কর্মীগণ রয়েছেন তাদের প্রতি কি সে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে, নাকি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, রাজনৈতিক যেই কালচার, রাজনৈতিক যেই চিরাচরিত বিষয় সেইভাবেই থাকবে, নাকি নতুনভাবে তাদেরকে নিয়ে যে সকলে এক হয়ে দেশ পরিচালনা করব সেইভাবে হয়তোবা থাকতে পারে। এখন তারেক রহমান বিদেশ থেকে এসেছেন, তিনি বিদেশের যে সমস্ত আপনার কী বলে যে বিদেশের যে সমস্ত আবহাওয়া, রাজনৈতিক, সংস্কৃতি সবই প্রায় দীর্ঘ 17-18 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত তিনি সেখানে থেকে, লন্ডনে থেকে দেখেছেন। এখন সেখান থেকে হয়তো বা এই যে তারেক রহমান সেখান থেকে উদার রাজনৈতিক মনা হতে পারেন। এখন যদি সেটা হয় তাহলে হয়তো বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, যারা এই যে বিভিন্ন সমীকরণে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এই বিএনপিকে প্রায় আপনার 48% সম্ভবত ভোট দিবে, মানে আওয়ামী লীগের সমর্থক 48% তারা বিএনপিকে ভোট দেবে, এরকম একটা আপনার রিপোর্ট বা এরকম একটা সমীকরণ বের হয়েছে। এখন যদি ভোট দেয় তারা, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে ক্ষমতায় আনার পিছনে তো তাহলে আওয়ামী লীগেরও ভূমিকা ছিল। যেমন 2001 মানে 111 সরকারের সময় যখন বিএনপির প্রতি কিন্তু তখন জুলুমটা বেশি করেছে 111 সরকার। তাই মানে যে সরকারটা সদ্য ক্ষমতা থেকে যায় তাদের কিন্তু একটু বদনাম বেশি থাকে। তাই বিএনপিও কিন্তু তখন সদ্য সরকার থেকে সরে গেছে বা মানে সরকার থেকে বিদায় হয়েছে, তাই তাদের বদনামটা তখন বেশি ছিল। এই সুবাদে তাদের উপরে কিন্তু যেই প্রহসন বলেন বা যে নির্যাতন, সেটা একটু বেশি হয়েছে। এখন সে বেশি হওয়ার পরে তখন বিএনপি মনে করতো যে আওয়ামী লীগ যদি আসে তাহলে হয়তো বা তাদের জন্য ভালো হবে বা তারা একটু আশ্রয় খুঁজে পাবেন, এরকম হয়তো ভাবছিল। কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার এসে কতটা তাদেরকে আশ্রয় দিয়েছে বা প্রশ্রয় দিয়েছে সেটা হয়তো আপনারাই জানেন দর্শক। আর এখন যে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা আসবে বলা যায়, এখন আওয়ামী লীগ যে সমর্থকরা আছেন তারা যদি বিএনপি ক্ষমতা আসলে তারা একটু আশ্রয় প্রশ্রয় পাবেন বিএনপির নেতাকর্মী সমর্থকদের দ্বারা, এই মানে জন্য তারা যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি কতটা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে পারে বা দিবে সেটাও হয়তো আপনাদের ধারণা আছে।
তাই এই বিষয়ে হয়তো আমি আর বাড়াচ্ছি না। এখন আমরা চাই বিএনপি এবং আওয়ামী লীগ তারা একে অন্যের সাথে মিলেমিশে রাজনৈতিক যতটুকু যেই আপনার সেই প্রতিযোগিতা থাকুক, কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতাগুলো সহিংস পর্যায়ে না হোক, মানে সব কিছু অহিংস পর্যায়ে হোক। কেননা দিন শেষে সবাই কিন্তু মানুষ, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জামাত, হোক সে জাতীয় পার্টি, সবাই কিন্তু মানুষ। তাই মানুষ হিসেবে সবাই সবার প্রতি অনুগ্রহশীল বা দায়িত্বশীল থাকা উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এনায়েত হোসেন নামে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।